আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। চারপাশের গুমোট রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থির সময়টা পার করতে গিয়ে মাঝে মাঝেই ইতিহাসের পাতা উল্টাতে বড্ড ইচ্ছা করে। আমরা বাঙালিরা বড় অদ্ভুত এক জাতি। সেই প্রাচীন কাল থেকে শুরু করে আলেকজান্ডারের দিগ্বিজয়ী বাহিনী থেকে মুঘল সাম্রাজ্য, সবাই কিন্তু এই বঙ্গে এসে থমকে দাঁড়িয়েছে। এই বদ্বীপের কাদামাটি আর মানুষের বুকের ভেতর একটা অদ্ভুত তেজ আছে। কিন্তু আজ যখন আমি আমাদের এই বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তখন মনে হয় আমরা কি সত্যিই আমাদের সেই ঐতিহাসিক তেজটা হারিয়ে ফেলেছি, নাকি এটা কেবলই একটা প্রলয়ঙ্কারী ঝড়ের আগের সাময়িক নীরবতা। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, ক্ষমতার মসনদে বসলে নাকি মানুষের দৃষ্টিসীমা ছোট হয়ে আসে। ঠিক এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতির দিকে তাকালে আপনি কিন্তু সেই চরম সত্যটাই খুব ভালো করে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন, গত কিছুদিন ধরে রাজনীতির মাঠে কিন্তু একটা অন্যরকম গুঞ্জন চলছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর মানুষের মনে কতই না আশা ছিল। সাধারণ মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে ভেবেছিল এবার হয়তো সত্যিকারের একটা পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? একটা সময় আমরা -2 ফর্মুলার কথা খুব বেশি শুনতাম, তখন হয়তো পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আর এখন হিসাবের সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিচ্ছে। খুব সূক্ষ্মভাবে, অত্যন্ত সতর্কভাবে এবার টার্গেট করা হচ্ছে খুদ বিএনপিকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বিএনপিকেই মাইনাস করার একটা সুদূর প্রসারী নকশা কিন্তু ইতিমধ্যে আঁকা হয়ে গেছে। এবং এর নেপথ্যে যারা কলকাঠে নাড়ছেন তারা মোটেও কিন্তু সাধারণ কেউ নন। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে। নতুন প্রশাসন যখন দায়িত্ব নিল, আমরা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমাদের বিশ্বাস ছিল বর্তমান নেতৃত্বের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেশের জন্য অত্যন্ত পক্ষে কিছুটা সুফল বয়ে আনবে। কিন্তু বিনিময়ে আমরা পেলাম কি? একটা ভয়াবহ একপাক্ষিক চুক্তির ফাঁদে আমাদের গোটা জাতিকে আটকে ফেলা হলো। আপনারা হয়তো জানেন, মালয়েশিয়ার মতো রাষ্ট্র এই ধরনের চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তান পর্যন্ত এমন কোনো শর্ত মানেনি যেখানে রাশিয়া বা ইরান থেকে তেল কিনতে গেলে অন্য কারো অনুমতির প্রয়োজন পড়ে। অথচ সুপ্রিয় দর্শক, আমরা কি করলাম? আমরা এমন এক অদৃশ্য দাসখত দিয়ে বসে আছি, যার ফলে স্বাধীনভাবে আমাদের দৈনন্দিন প্রয়োজনটুকুও মেটাতে পারছি না। এই যে জ্বালানি সংকট, এই যে বাজারে গেলে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেট নিমিষেই খালি হয়ে যায়, এগুলো কি নিছকই দুর্ঘটনা? একেবারেই নয়। আমরা সস্তায় তেল কিনতে পারছি না, কারণ আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে অদ্ভুত সব শর্ত। বলা হচ্ছে বোয়িং বিমান কিনতে হবে। আমাদের নিজেদের বিমান সংস্থা যেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, লোকসানের ভারে একদম ন্যায্য, সেখানে এই বিলাসী শর্ত চাপিয়ে দেওয়াটা কি এক ধরনের প্রহসন নয়? যেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের নীলকরদের অত্যাচার নতুন এক মোড়কে আমাদের জীবনে পুনরায় ফিরে এসেছে। আমরা যেন সরাসরি এক অন্ধকার যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকারটুকু কোনোভাবেই অবশিষ্ট নেই। সুপ্রিয় দর্শক, এই জায়গায় এসে একটা চরম বাস্তবতা স্বীকার করতেই হয়। রাজনীতির মাঠে চরম মতবিরোধিতা থাকতে পারে, একে অপরের প্রতি বিষোদ্গার থাকতে পারে, কিন্তু দিনের শেষে মানুষ চায় একটু শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে। বিগত সরকারের অনেক সমালোচনা আমরা করেছি, তাদেরকে নানা বিশেষণে বিশেষায়িত করেছি, কিন্তু একটু বুকে হাত দিয়ে নিরপেক্ষভাবে ভেবে দেখুন তো, যখন কোভিডের মতো একটা ভয়াবহ মহামারী
গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিল। তখন কি আমরা ভ্যাকসিনের অভাবে এতটা অসহায় ছিলাম? উন্নত বিশ্ব যখন টিকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল, তখন কিন্তু আমাদের দেশের মানুষ ঠিকই টিকা পেয়েছিল। আর আজকে আমাদের দুর্ভাগ্য এতটাই চরমে পৌঁছেছে যে সাধারণ হামের টিকার অভাবে আমাদের নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? অথচ আশ্চর্যের বিষয় হলো, এসব নিয়ে কোথাও কিন্তু কোনো ধরনের কথাবার্তা নেই, কোনো উচ্চবাচ্য নেই, কোনো তদন্ত কমিশনও গঠিত হচ্ছে না। যেন সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের কোনো মূল্যই আমাদের এই দেশে আর অবশিষ্ট নেই। দর্শক, এবার আসি বিএনপির কথায়। সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ হয়ে কিন্তু একটা বিকল্প হিসাবে বিএনপিকে কাছে টেনে নিতে চেয়েছিল। তাদের প্রত্যাশা ছিল দলটি অন্ততপক্ষে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু করবে। কিন্তু তারা কি সাধারণ মানুষের সেই নাড়ির স্পন্দনটা আদৌ বুঝতে পারছে? তাদের বর্তমান কর্মকাণ্ড দেখলে মাঝে মাঝে বড্ড অবাক লাগে। নিজেদের কোনো স্বকীয়তা যেন নেই, কেবলই অন্যের ধার করা স্টাইলে চলার একটা আপ্রাণ চেষ্টা তাদের। এই যে বিদেশিদের অনুকরণ করে বক্তব্য দেয়া কিংবা রাস্তায় হাঁটার ভঙ্গি, সবই কেমন যেন মেকি এবং কপি পেস্ট মনে হয়। শেখ হাসিনা বলুন বা ইতিহাসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, এমনকি মাহাতির মোহাম্মদ, তারা কিন্তু কখনো কাউকে কোনোভাবে অনুসরণ করেননি। অথচ এখন যে অনুসরণ বা অনুকরণের প্রথা বা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, তাতে করে নিজস্ব যে স্বকীয়তা, সেই স্বকীয়তা কিন্তু হারাতে বসেছে। এবং একটি জাতির কর্তাধর্তারা যখন নিজেদের নিজস্ব স্বকীয়তা হারাতে শুরু করেন, তখন সেই জাতির কপালে কিন্তু দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছুই জোটেনি। আপনারা ইতিহাসের দিকে তাকালেই কিন্তু এই বিষয়টি খুব স্পষ্টভাবে দালিলিক প্রমাণ সহ পেয়ে যাবেন। এই যে আমি কিছু ব্যক্তিত্বের নাম বললাম, তারা কিন্তু তাদের নিজস্বতা আর সাহস দিয়ে রাজনীতি করেছেন। বিএনপির নীতি নির্ধারকদের, বিশেষ করে তাদের শীর্ষ নেতৃত্বকে কিন্তু এই চরম সত্যটা এখন অনুধাবন করতেই হবে। মানুষের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ এখন আর ফাঁকা বলিতে বিশ্বাস করে না। তাই আমি নীতি নির্ধারকদের অনুরোধ করব বা বলবো, আপনারা যদি মনে করেন বিদেশি শক্তি আপনাদেরকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে রাখবে, তবে আপনারা আসলে বুকার স্বর্গে বাস করছেন। কারণ যারা আপনাদের দিয়ে এই দাসখত সই করিয়ে নিয়েছে, তারা চাইবে না কোনো স্বাধীন চেতা রাজনৈতিক দল এই ভূখণ্ডে বেশি দিন ক্ষমতায় টিকে থাকুক। আপনারা কি একটু শান্ত হয়ে ভাবতে পারছেন সাধারণ মানুষ কতটা ফুঁসছে ভেতরে ভেতরে? এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো, যারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে সংসার চালায়, তারা কিন্তু আর এই অর্থনৈতিক ও মানসিক চাপ কোনোভাবে নিতে পারছে না। এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য রাস্তায় জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো দরকার পড়বে না। সাধারণ মানুষ যখন দেখবে তাদের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে, তাদের সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া যাচ্ছে না, তখন কিন্তু তারা নিজেরাই নিজেদের তাগিদে রাস্তায় নেমে আসবে। আর সেই বিস্ফোরণটা হবে একটা ভয়াবহ ভূমিকম্পের মতো। তখন কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক চুক্তি, বিদেশিদের চোখ রাঙানি কোথায় যে খড়কুটোর মতো ভেসে যাবে, তা কিন্তু খোঁজ আপনারাও কোনোভাবেই টের পাবেন না। দেখুন, আমাদের দেশের মানুষের একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারা অনেক দিন ধরে সহ্য করে, মুখ বুঝে সবকিছু মেনে নেয়। কিন্তু যখন সেই ধৈর্যের ভাত ভেঙে যায়, তখন তাদের আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির কিন্তু থাকে না। আমাদের ভাগ্যটা আসলেই বড় করুণ। আমরা যাকে আস্থায় নিয়েছি, যাকে বিশ্বাস করেছি, সেই বারবার আমাদের সাথে প্রতারণা করেছে। দেখুন, কবি সুনীল গঙ্গোপাধ্যায় আক্ষেপ করে লিখেছিলেন, কেউ কথা রাখেনি। আজ আমাদের এই হতভাগা জাতির অবস্থাও ঠিক তেমনি। আমরা
যাদের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিলাম, তারা আমাদের পিঠে অনেকটাই ছুরি মারার মতো আচরণ করছে। তাই যারা আজ ক্ষমতার অলিন্দে বসে ভাবছেন সবকিছু তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তারা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা এই সময় করে বসছেন। আমাদের এই জাতি মরতে জানে। ৭১-এ ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে বাঙালিকে তাস বানিয়ে রাখা যায় না। প্রয়োজনে আরো মানুষ জীবন দেবে, কিন্তু মাথা নত করবে না। সময় থাকতে দেয়ালে লিখন পড়তে শিখুন। জনগণের চোখের ভাষা, তাদের ক্ষোভের ভাষা বুঝতে চেষ্টা করুন। দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, এমনকি আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এখনো যদি সঠিক পদক্ষেপ নেওয়া না হয়, তবে এর ভয়াবহ খেসারত কিন্তু আমাদের সবাইকেই নিতে হবে। সেই আসন্ন ধ্বংসস্তূপ থেকে কেউ রেহাই পাবে না। সুপ্রিয় দর্শক, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। পরিশেষে আমি একটা কথাই বলবো, এই যে বর্তমান অবস্থা, এই অবস্থাটি কিন্তু বর্তমান সরকার এবং তাদের নীতি নির্ধারক জন্য একটি অনেক বড় অগ্নি পরীক্ষা। যেই অগ্নি পরীক্ষায় শুধুমাত্র একটি রাস্তা আছে, এবং সেই একটি রাস্তা হচ্ছে জনগণকে সন্তুষ্ট রাখা। সেখান থেকে ফিরে আসার কিন্তু কোনো সুযোগ নেই। তারা যে ট্রেকে চলা শুরু করেছে, সেই ট্রেকের সর্বশেষ যে অবস্থান, সেই অবস্থানে জনগণ কিন্তু বর্তমান সময়ে ফুঁসছে। দেখুন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, একটি স্ক্রিনশট কিংবা একটি বিজ্ঞপ্তি অথবা আমাদের তথ্য অধিদপ্তর থেকে সংবাদ মাধ্যমের কাছে পাঠানো একটি বার্তা খুব বেশি ঘুরপাক খাচ্ছে। কোনো এক অ্যাক্টিভিস্ট এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেখানে কি লেখা? সেখানে লেখা তথ্য অধিদপ্তর বা তথ্য মন্ত্রণালয় থেকে সকল মিডিয়াকে একটি বার্তা টেলিভিশন স্ক্রিনে স্ক্রল করে দেখানোর জন্য দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। সেই বার্তাটি কি? সেই বার্তাটি হচ্ছে, এই যে ১.৫-২ মাস নতুন সরকার বা বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে, তাতে করে তারা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন এই ধরনের বার্তা যখন ফাঁস হয়ে যায়, তখন বুঝতে হবে যে ভিতরে ভিতরে এই সরকার কিন্তু আন্দাজ করতে পারছে যে তাদের রাস্তার শেষ প্রান্তে যে জনগণের ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হচ্ছে। যার কারণে তারা জনগণকে এবং দেশবাসীকে অনেকটাই যাচিতভাবে বোঝানোর চেষ্টা করছে যে দেশ এবং দেশের জনগণ এই সরকারের উপর আস্থা রেখেছে বা আস্থা বেড়েছে, অর্থাৎ এই সরকার জনগণকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম, যে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সরকারের এ ধরনের বার্তা সরাসরি মিডিয়ায় প্রচার করার নির্দেশ দেয়া, এটি থেকে আসলে কি ইঙ্গিত পাওয়া যায়? এটি থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আমরা যে গণবিস্ফোরণের কথা বলছি, সেই গণবিস্ফোরণ হয়তোবা অতি নিকটে, এবং সেই বিস্ফোরণের স্তূপ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মেরুকরণ সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই মেরুকরণে আসলে কে আসবে এবং কে বিতাড়িত হবে, এটা সেই সময়ের ব্যাপার, বা সেই বিধ্বংসী বিস্ফোরণের সক্ষমতা কতটুকু, সেটার উপর নির্ভর করবে। তবে আমি চাই না দেশ অস্থিতিশীল থাকুক। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই দেশের সাধারণ জনগণ শান্তিতে থাকুক। যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা দেশ পরিচালনা করছেন, তারা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন। কারণ কিছুদিন পর পর দেশে অস্থিরতা, কিছুদিন পর পর দেশে সরকার পরিবর্তন, পট পরিবর্তন, আন্দোলন, এগুলো কিন্তু কোনোভাবেই একটি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, বরঞ্চ রাষ্ট্রের সব উন্নতি, রাষ্ট্রের সব স্থিতিশীলতা নষ্ট করে দেয়। তাই নীতি নির্ধারকদের অবশ্যই এই জনগণের বিষয়টি মাথায় রেখে, এবং তাদের যে ওয়ান ওয়ে রাস্তা এবং রাস্তার শেষ প্রান্তে কারা দাঁড়িয়ে, কারা কি করছে, এই বিষয়গুলো চিন্তা করে কাজ করতে হবে। এখন এই সরকারের উচিত সব কিছু
অন্যদিকে রেখে জনগণকে কিভাবে সন্তুষ্ট রাখা যায়, জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো কিভাবে পূরণ করা যায়, সেগুলোর দিকে নজর দেয়া। যদিও বর্তমানে এই সংকটময় মুহূর্তে সেটা অনেক চ্যালেঞ্জিং হবে, তবে আমি মনে করি বিএনপি সরকার বা এই রাজনৈতিক দলটির জন্য সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা খুব একটা কঠিন কোনো কাজ হবে না। তবে যদি তারা এই চ্যালেঞ্জগুলো কঠিন মনে করে এবং সেগুলো পাশ কাটিয়ে যায়, তাহলে রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই জনবিস্ফোরণ কিন্তু তাদেরকে কখনোই ক্ষমা করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।